নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। প্রচণ্ড দাবদাহ চলছে, কিন্তু সেই উত্তাপ যেন কোথায় কম পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক উত্তাপে থেকে। বিশেষ করে এসএসসি মামলার রায় বেরোনোর পর উত্তেজনার পারও কিন্তু ক্রমশ চড়ছে। যেটা যেমন তৃণমূল কংগ্রেস তার মতো করছে, বিরোধীরা তার মতো করছে, ফলে পারদটা কিন্তু চড়ছেই। আমরা যদি সে মিটারে মাপি দেখা যাবে এই উত্তাপ আর কি এসএসসি মামলার রায়ের পর যে রাজনৈতিক উত্তাপ, সেটা কিন্তু এই আমাদের যে তীব্র দাবদাহ তাকে হয়তো কোথায় ছাড়িয়েই যাবে। না, আমি আজকে সত্যি এই উত্তাপের ওঠাপড়া নিয়ে আলোচনা করতে বসিনি। আমার আজকে বলার বিষয় হচ্ছে অন্য। সেটা হচ্ছে এই যে হঠাৎ করে এসএসসি যে মামলার রায় সেটা সারফেসে এলো, এটার জন্য স্বাভাবিকভাবেই শাসক দল প্রস্তুত ছিলেন না। শাসক দল সন্দেশখালি বা দুর্নীতির নানা অভিযোগকে ঘিরে তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করছিলেন। সেখানে একাধিক মন্ত্রীরা জেলে, সেখানে একাধিক শিক্ষা অধিকর্তা জেলে, ফলে তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করছিলেন। কিন্তু হঠাৎ করে ঝড়ের মতো এসে পড়লো হচ্ছে এসএসসি মামলার ডিভিশন বেঞ্চের রায়, যেখানে এক ধাক্কায় প্রায় 24,000 চাকরি নট হয়ে গেল। এরপরেই বলটা একটা অন্যদিকে রোল করতে শুরু করলো। সেখানে দেখে আমাদের আজকে যেটা আলোচনার বিষয়, সেটা তৃণমূল যে পথে ন্যারেটিভ তৈরি করা সৃষ্টি করছে, সেটা কি পাঁচ পাবলিককে গেলাতে পারবে? তৃণমূল কি কিছুটা আর কি দিকভ্রষ্ট বা কিছুটা বুঝে উঠতে পারছে না কোন লাইন নিলে পাবলিকের কাছে নিয়ে যাওয়া যায়? কারণ চলুন 1, 2, 3, 4 করে আমরা প্রথমে সেটা আলোচনা করি। কেন আমি কথা বলছি? যখন মামলার রায় বেরোলো, এটা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে এই প্রথমে কি বললেন, উনি বললেন যে হাইকোর্টের এই রায় উনি মানেন না। এই রায়কেই আর কি আদালত একটা রায়, সেই রায়টাকেই উনি প্রায় বেআইনি ঘোষণা করে দিলেন। যে আদালতের আমরা জানি আমাদের লাস্ট রিসোর্ট হচ্ছে আদালত। আমরা এখনও কারোর সঙ্গে কারোর ঝগড়া হলে আমরা কি বলি, তোকে আদালতে বুঝে নেব, তাই তো বলি। কিন্তু উনি আদালত বলে একটা যে জায়গাটা সাংবিধানিক আমাদের প্রতিষ্ঠান আছে জুডিশি, সেটাকেই উনি প্রায় দালান ভয়েড করে দিলেন। আদালতকে উনি কাজে লাগিয়ে দিলেন। উনি বিজেপি তার বিচারপতিদের পার্সোনাল আক্রমণ করলেন। এই রায় উনি মানেন না। রায় না মানতে পারেন, রায় মানা বা না মানা সুপ্রিম কোর্টের দরজা সবার জন্যই খোলা থাকে, যে কোনো আদালতের দরজা। কিন্তু তা বলে আদালতের বিচারপতিদের মোটিভ খুঁজতে শুরু করলেন এবং সেটা বিজেপির রায় বলে শুরু করে দিলেন। অথচ এটা কিন্তু যে ডিভিশন বেঞ্চ, সেটা কিন্তু গঠন করা হয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল ডিভিশন বেঞ্চে, সেইটাকে বেঞ্চটাকে পর্যন্ত আক্রমণ করা উনি শুরু করে দিলেন বিচারপতিদের। প্রথম হচ্ছে এইটা। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস এখনও কিন্তু যেটা প্রধান অভিযোগ ছিল, সেটা হচ্ছে যে অতিরিক্ত পদ, সুপার নিউমেরিক পোস্ট, সেটা ক্রিয়েট করা, এবং যার জন্য সিবিআই তদন্ত শুরু হবে বলে বলা হয়েছে। এবার তৃণমূল সেটার সঙ্গে মিশিয়ে দিল হচ্ছে যে এই যে বাদবাকি যাদের চাকরি যোগ্য, যাদের চাকরি চলে গেছে, তাদের চাকরি কি করে গেল। ফলে সেই জিনিসটা ঘাড়ে ফেলার চেষ্টা করছে বিজেপির বেশি, কারণ আদালতের ঘাড়ে ফেলে তো তাদের কোনো একটা রাজনৈতিক লাভ নেই। হ্যাঁ, যেটা আদালত বিজেপির সঙ্গে যুক্ত, সেইভাবে বলার চেষ্টা হচ্ছে। ফলে পুরো জিনিসটাকে তারা ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপির ঘাড়ে, যে অ্যাজ ইফ তাদের জন্য চাকরিটা চলে গেছে। কিন্তু যদি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ের কপি পড়া যায়, যারা পড়েছেন, তাহলে দেখতে পারবেন কীভাবে ছত্রে ছত্রে এসএসসি যে হলফনামা দিয়েছে একবার করে পাল্টেছে তাদের বয়ান। সিঙ্গেল বেঞ্চে একরকম বলেছে, ডিভিশন বেঞ্চে একরকম বলেছে, সুপ্রিম কোর্টে একরকম বলেছে। এসএসসির বয়ানের সঙ্গে বয়ান মিলছে না মধ্যশিক্ষা পর্ষদের, তার সঙ্গে অনেক সময় শিক্ষা দপ্তরের। এবং এসএসসিকে যখন বলা হলো যোগ্য বা অযোগ্য প্রার্থীর বিচার তারা করতে পারবে কিনা, তারা কিন্তু সেটাই না করে দিয়েছে। ফলে আদালতের সামনে স্কোপটা খুব কমে যায়। আর এই যে আরেকটা কথা বলা হচ্ছে যে মাত্র 5,000 শিক্ষক যদি আর কি অনৈতিকভাবে চাকরি পায়, বাদ বাকি কেন করা হলো। 5,000 শিক্ষকটা কিন্তু হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত। সিবিআই যে তদন্ত রিপোর্ট পেশ করেছিল, এটা তো ক্রমশ এগোচ্ছে। তখন অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বলেছিলেন 5,000। তারপরে তো তদন্ত অনেক এগিয়েছে, তদন্ত তো থামেনি।
এবং সেখানে গ্রুপ ডিতে তো 48% পর্যন্ত বলেছে যে বেআইনি নিয়োগ হয়েছে। ফলে এই সংখ্যাটা কত সেটা এসএসসি কিন্তু সেটা ক্লারিফাই করতে পারেনি। এসএসসি নিজেরা একটা ভাবা যায়, এসএসসি সিবিআইয়ের ঘাট দিয়ে চালাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে উনি চেষ্টা করছেন পুরো জিনিসটা আর কি, যেটা তার বিরুদ্ধে বলা যে অযোগ্য প্রার্থীদের সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে, তৃণমূলের দুর্নীতিবাজদের বা দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছে, সেটা থেকে ঘোরানোর জন্য উনি কী করছেন, যোগ্য এবং অযোগ্যকে মিশিয়ে দিচ্ছেন এবং বলছেন আমি কারো চাকরি খাবো না, বিজেপি চাকরি খাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যেহেতু বলেছিল বোমা বিস্ফোরণ হবে, ফলে শুভেন্দু অধিকারীর ঘাড়ে পুরোটা ফেলে দিচ্ছেন কোনো সময়, এইটা একদিকে। এবং দ্বিতীয়ত উনি নিজেকে তার থেকে এবার আলাদা করতে শুরু করেছেন, কারণ যাতে দুর্নীতির যে অভিযোগ সেটা যখন যদি ক্রমাগত উপরের দিকে উঠতে শুরু করে, উনি বলবেন যে এটা আর কি যারা যারা করতেন এটা তাদের দায়, এটা আমার দায় না, আমি তো কিছু জানতাম না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি এত নিয়োগ বা উনি দেখতেন না, ওনার পক্ষে সব জানা সম্ভব নয়। এবার সেখানেই যে প্রশ্নটা আসে যে যত সহজে বলছেন সেটা আইনের চোখে কি সেটা হবে? কারণ সুপার নিউমেরিক পোস্ট যেটা হয়েছে সেটা তো অলরেডি খাতায় কলমে আছে, এবং সুপার নিউমেরিক পোস্ট যে ক্যাবিনেট যেটা পাশ করেছে সেটার যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক ছিলেন তখন মনীষ জৈন যিনি শিক্ষা সচিব ছিলেন তাকে ডেকে পাঠিয়েছিলেন, এবং উনি তো কোথায় আর কি পুরো মিনিটসে কী আছে না আছে সবটা তুলে দিয়েছিলেন। ফলে আইনগতভাবে তিনি কি বাঁচতে পারবেন বা সেটা জায়গায় আদালতকে কি বোঝাতে পারবেন আমি কিছু জানি না। এটা তো আইনের ভাষায় আসি, কিন্তু আইনের ভাষা তো রাজনীতির ভাষা নয়। রাজনীতির ভাষায় আর কি যখন ভোট আসে সবাই সব কিছু বলেন এবং একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন। আপনাদের হয়তো মনে আছে যখন নারদার তদন্ত হয়েছিল সেই সময় দাঁড়িয়ে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, শোভন হোক, ফিরাদ হাকিম হোক বা অন্যান্য কাকলি ঘোষ দস্তিদার হোক, সৌগত রায় হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি জানলে এদের টিকিট দিতেন না। ফলে পুরো জিনিসটা আর কি নিজেকে ডিটাচ করে নিয়েছিলেন যে আমি জানলে তো এদের টিকিট দিতাম না বলেছিলেন যে 294টা আসনে আমাকেই ভোট দিন। তো সেবার উনি আলাদা করেছিলেন এবং তার ওপর ভোটাররা বিশ্বাস করেছিল। এবং এরপরে যখন আমরা দেখেছি দুর্নীতির একের পর এক পেঁয়াজের খোসার মতো ছড়াতে শুরু করলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় এটাকে বিচ্ছিন্ন ঘটনা বা এটাকে ভুল শুধরে নেব কিছু মানুষ এই বলে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছেন। যখন পার্থ চট্টোপাধ্যায় হয়েছিলেন, যদিও পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কিছু করার ছিল না, কারণ যেহেতু তার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গিয়েছিল, কিন্তু মানিক ভট্টাচার্য হোক বা পরবর্তীকালে অন্য দুর্নীতি যদি দেখি অনুব্রত মণ্ডল হোক, তাদের কিন্তু পার্টি ছাড়েনি, কেন? যেহেতু টাকাটা পাওয়া যায়নি। তাই জন্য বলছে যে অ্যাটল কি তাদের থেকে কোনো টাকা পাওয়া গেছে এই প্রমাণ কী আছে? ফলে সেই জায়গায় এবং তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে। ইন্টারেস্টিংলি আমরা যখন তৃণমূল কংগ্রেস একদিকে বলছে দুর্নীতির বিরুদ্ধে নাকি তাদের জিরো টলারেন্স, যেটা তারা সবসময় বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতিগ্রস্তদের আমি দেখলে রেয়াত করি না, তাদের বাদ দিয়ে দিই, কিন্তু প্রশাসনিকভাবে আমরা কি দেখছি? প্রশাসনিকভাবে আমরা দেখছি যে এই শিক্ষা দুর্নীতিতে যেখানে শিক্ষা যারা কর্মকর্তারা আছেন, যে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান হোক, প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হোক, রাজ্য সরকার বা চিফ সেক্রেটারি কিন্তু তাদের বিরুদ্ধে যে চার্জ ফ্রেম হবে সেই অনুমতিটা দিচ্ছেন না, এবং তিনি নানা অছিলায় আদালত বলার পরেও কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছেন, এদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে দিতে চাইছেন না। তাহলে তো একটা স্টার্ট হবে একটা মামলা। একদিকে বলা হবে যে সিবিআই দীর্ঘসূত্রিতা, সিবিআইকে ইডি ঠিকভাবে করতে পারছে না, তাদের যতজনকে ধরেন শাস্তি পর্যন্ত কি তত দূর যায়। একদিকে বলা হবে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আবার অন্যদিকে চিফ সেক্রেটারি সেখানে পারমিশন দেবেন না, চার্জ ফ্রেম করা যাবে না, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা ঠিকভাবে শুরু করা যাবে না। ফলে কোনো জায়গায় দুটো জিনিস কিন্তু সিঙ্ক্রোনাইজ হচ্ছে না আর কি। সরকার যা বলছে, তৃণমূল কংগ্রেস যা বলছে, সেটা কোনো জায়গায় মিলছে না। ফলে সব মিলিয়ে তো জনতা জনার্দন তার কাছে কিভাবে নিয়ে যাবেন? দেখুন, কোনো সময় যেটা ক্ষেত্রে দরকার হয়
এই যে ন্যারেটিভ তৈরি করা, যে তৃণমূল তার ন্যারেটিভ তৈরি করবে, বিজেপি তার ন্যারেটিভ তৈরি করবে, সিপিএম বা কংগ্রেস তার মতো করে তার ন্যারেটিভ তৈরি করবে, সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া। এই যে আমি যে কথাগুলো বলছি বা অন্যান্য চ্যানেলেও যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, সেটা কত সংখ্যক মানুষের কাছে যায়। তার অনেক বেশি মানুষ থাকেন যারা কিন্তু টিভি দেখেন না, কাগজ পড়েন না, এসব জানেনও না। গ্রাম বাংলার প্রচুর সংখ্যক মানুষ আছেন, এবং যেটাই ভোট ব্যাংক তৃণমূলে। ফলে সেখানে কিন্তু দরকার হয় একটা সংগঠন, যেই সংগঠনের সাহায্যে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের মতো ন্যারেটিভটা ক্রিয়েট করছেন। কিন্তু কোনো জায়গায় যে লার্জার যে পিকচারটা আমরা দেখি, যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে যাদের যেভাবে আর কি কোনো সময় কাউকে বাঁচিয়েছেন বা কোনো সময় নিজেকে তার থেকে আলাদা করেছেন, এইবার আহ, যে স্ট্র্যাটেজি উনি নিয়েছেন, কোনো সময় আদালতকে আক্রমণ, এবং লাস্টে বিজে আমি জানতাম না বলে নিজেকে পুরো জায়গা থেকে সরিয়ে নেওয়া, পাঁচ পাবলিক কীভাবে নেবে সেটা জানি না আমি, কারণ সেটা জানতে হলে আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলুন আমরা দেখি পাঁচ পাবলিক কীভাবে নিল তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিকে। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।